ওয়েলকাম ফ্রেন্ডস টু অ্যানাদার নিউ ভিডিও অফ রোমার রুটস। তো আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ট্র্যাভেল ব্লগ সিরিজ। তো আজকে আমরা প্রথমবার ট্র্যাভেল করতে চলেছি লেপচা জগৎ। সে এক এমন জায়গা যেখানে মেঘ আপনার ঘরে ঢুকে আসে। আর জুন মাস তো প্রায় এইদিকে শেষ হতেই চললো, আর এখন অবধি তো আমরা দক্ষিণবঙ্গে সেই অর্থে বৃষ্টি দেখতে পেলাম না, আর এইদিকে উত্তরবঙ্গ তো শুনি প্রায় ভেসেই যায়। তাই দক্ষিণবঙ্গের এই হিট ওয়েভ থেকে বাঁচার জন্য এবারে আমরা ঠিক করলাম যে আমরা এবারে দার্জিলিং যাব। আর যেমন ভাবনা তেমনই কাজ। তাই যদিও একটু সময় কম ছিল, তাও লাস্ট মোমেন্টই আমরা প্ল্যান করে নিয়েছিলাম এই ট্রিপটা, যেটা আবারও এবারের মতো শুরু হচ্ছে সেই দমদম বিমানবন্দর থেকে। আর যতবারই এই এন্ট্রেন্স গেটটাতে আসি, জানি না কত পুরনো ট্রিপসগুলো স্মৃতি আবার মনে পড়ে যায়। তো আমাদের লাগেজটাকে আমরা আমাদের গাড়ি থেকে নামিয়ে নিয়ে এবার চলে যাচ্ছি চেক ইনের দিকে। আর এখানেই এবারে জানতে পেরেছিলাম যে ডিজি যাত্রা সার্ভিসটা এখানে শুরু হয়ে গেছে, তো যার জন্য এখন চেক ইন প্রসেস হয়ে গেছে খুবই স্মুথ, আর খুব একটা লম্বা লাইনসও যার জন্য এখন এন্ট্রেন্স গেটে দেখা যাচ্ছে না। তো বলতে বলতে লাগেজ চেক ইন করিয়ে নিয়ে আমরা চলে গেলাম আমাদের ওয়েটিং জোনে, আর তুলে নিলাম ফ্লাইটসের কিছু সুন্দর টাইম ল্যাপসেস। তো কিছুটা হালকা হালকা খিদে পেয়েছিল, তাই ফুড টার্মিনালটা এক্সপ্লোর করতে চলে গেছিলাম এনাদের ফার্স্ট ফ্লোরে, যেখানে এদের মেন ফুড। তবে দুর্গাপুজোর লাইনের মতো ফুড কোর্টে সেই লাইন দেখে পালিয়ে এসেছিলাম আবার ব্যাক টু নিজের সিট, আর ওয়েট করছিলাম যে কখন আমাদের ফ্লাইটটা আসবে। তো দেখে ভাল লাগছিল যে এই দিনকে আমরা কলকাতা ছাড়ছিলাম, আর সেদিনকেই বোধহয় প্রায় প্রথম কলকাতার মুখ মেঘে ঢেকে এসেছিল। আর এইটা দেখে তো আরও বুকে আশা বাঁধলো যে যদি এখানে এরকম ওয়েদার হয়, তাহলে আমরা গিয়ে নর্থ বেঙ্গলে আরও কীরকম বর্ষার রূপ দেখতে চলেছি। তো এয়ারপোর্টে নেমেই আমরা সামনের পার্কিং লট থেকে একটা ক্যাব বুকিং করে নিয়ে চলে গেছিলাম ডিরেক্টলি ওখানকার কাছেরই একটা রেস্টুরেন্টে, কারণ খুবই খিদে পেয়েছিল। অনেক সকালবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর ওখানে ড্রাইভার দাদাকে বলাতে উনিই আমাদের বললেন যে কুন্ডু হোটেলে যেতে, ওখানকার নাকি সবথেকে ভালো বাঙালি খাবার এখানেই পাওয়া যায়। আর আমাদের বাইরে বেরোলেই যেহেতু এই খাবার মেনুটা প্রায় ফিক্স থাকে, কারণ আমরা বাঙালি খাবারের বাইরে খুব বেশি এক্সপেরিমেন্ট পছন্দ করি না, তাই হোটেলটাতেই আমরা গেছিলাম। তো মোটামুটি সার্ভিস খুবই ভালো ছিল, বাঙালি প্রায় সব রকমেরই মাছ এখানে অ্যাভেলেবেল ছিল, যেটা পাহাড়ে গিয়ে পাওয়াটা একটা লাক্সারি বলা যায়। তো খাবারটা তো খুবই ভালো লেগেছিলো, তো এটাকে আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। কুন্ডু হোটেলের ভাত, ডাল, পাঁপড়, মাছের ঝোল খেয়ে তো আমরা খুবই মুগ্ধ ছিলাম। তো দীপেনের সাথেই কথা বলতে বলতে আমরা প্ল্যান করে নিয়েছিলাম যে আমরা কোন কোন স্পটসগুলো কীভাবে ভিজিট করতে চলেছি। ওয়েদারটা যেহেতু, যেটা আমি আগে থেকেই দেখতে পাচ্ছিলাম যে সেদিনকে সুটেবল তো একদমই ছিল না, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল, তাই আমরা সেদিনকে অনেকগুলোই ইম্পর্টেন্ট স্পটসগুলো আমাদের ডেস্টিনেশন থেকে কিন্তু সেদিনকে বাদ দিতে হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল মিরিক লেক। মিরিক লেকের কথা শুনে সেদিনকে দীপেনই বারণ করলো, কারণ ওই দিনকে পাহাড়ে নাকি অনেক বৃষ্টি হচ্ছিল। আর দীপেন যাওয়ার পথে আমাকে এই জঙ্গল দেখাতে দেখাতে কিন্তু এই জঙ্গলের নানা কাহিনী শুনিয়েছিল, যেটা কিন্তু আমাদের খুবই দারুণ লেগেছিল। আর এইটা কিন্তু আমি যতবারই পাহাড়ে এসেছি এটা পেয়েছি, যে এই পাহাড়ি মানুষগুলোর কাছে কিন্তু আপনাদের বলার জন্যে অফুরন্ত গল্প আছে। তাই কোনো দিন যদি সময় করে ওনাদের সাথে বসেন, আমি শিওর ওনাদের গল্পের কাছে কিন্তু আমাদের সেই ছোটোবেলার ঠাকুমার ঝুলিও ফেল করে যাবে। তাই অদ্ভুত সুন্দর মানুষেরা। দেখতে দেখতে এই সুন্দর সিনিক ব্রিজটা চলে এলো। এই ব্রিজটা যেটা লোকালের একটা খুবই ইম্পর্টেন্ট ব্রিজ, যেটা দেখতে পাচ্ছেন পাহাড়ের দুই ধারকে কানেক্ট করছে। এখান থেকে একটা অপরূপ সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এই নদীটার। আর এটা একটা খুব পপুলার সেলফি স্পট, সেটাও আমি দেখতে পাচ্ছিলাম। অনেক লোকাল লোকেরা এখানে এসে সেলফিও ক্লিক করছিল। তো বলতে বলতেই আমাদের চা বাগানের পাশ ঘেঁষে দীপেনের নানা গল্প শুনতে শুনতে আমাদের রাস্তা এগিয়ে চলছিল মিরিকের দিকে। আর যেই আমরা পাহাড়ের দিকে উঠছিলাম, তখনই আরও ওখানে কুয়াশাটা বাড়ছিল, আর সাথে সাথেই রাস্তাটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠছিল। বলতে বলতেই আমরা চলে এলাম মিরিকে। তো এই হলো সেই স্পটটা, যেটাকে ওখানকার খুবই পপুলার একটা সেলফি স্পট, আই লাভ মিরিকে। ওখানে নিজেও কিছুটা টাইম স্পেন্ড করে নিয়ে ভিউ ব্যাকসার সেদিনকে কিছু দেখা যায়নি, কারণ সকাল থেকেই আমাদের প্রপার একটা ওভারকাস্ট দিন ছিল। সারা দিনই প্রায় মেঘের খেলা আমরা দেখে গেছি, সূর্য এক মুহূর্তের জন্য আমাদের সেদিন দেখা দেয়নি, কিন্তু এটারও একটা আলাদাই চার্ম আছে। তো বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড স্পট, গোপালধারা টি এস্টেট, যেটাকে অনেকে এখানে গোলপাহাড়ও বলে। তো কুয়াশার জন্য সেদিনকে অ্যাজ সাচ ভিউ কিছু পাইনি, তাই আমরা এখান থেকে কিছু টি শপিং করতে চলে গেছিলাম, কারণ পাহাড়ে আসবো আর বাড়ির জন্য চা নেব না, এটা তো হতেই পারে না। তাই এখানে এদের গোল্ডেন টিটা ট্রাই করে নিয়ে বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম কিছু ভালো কোয়ালিটির চা পাতা, যেটা এনাদেরই টি এস্টেটের। তো সবাই তো যারা এখান থেকে আগে নিয়েছিলেন তাদের সবারই রিভিউ খুব ভালো ছিল, তাই আমরাও নিয়ে নিয়েছিলাম। তো গোপালধারা চা বাগান ছেড়ে আমরা এখন যাচ্ছি লেপচা জগতের দিকে। পাইন গাছের সারি আর কুয়াশাচ্ছন্ন পথ আমাদের যাত্রাকে করে তুলেছিল আরও রোমাঞ্চকর।
আর একটা স্পট তো সেদিনকে আমরা যেতামই না যদি দ্বীপের নাম মনে করাতো, সেটা ছিল পশুপতি মার্কেট, যেটা হলো একদম নেপাল বর্ডার ক্রস করে। হ্যাঁ, তো এই ট্যুরে কিছুক্ষণের জন্য হলেও নেপালে ঢোকার সৌভাগ্য হয়েছিল আমাদের এই পশুপতি মার্কেট দেখতে দেখতে। এছাড়াও শুনছিলাম এখানকার লোকাল কিছু ট্যাক্সি ড্রাইভাররা আপনাদেরকে এখানে এলে বলবে যে এখানে কাছেই একটা পশুপতিনাথের মন্দির আছে, যেটাই মার্কেটটার খুবই কাছাকাছি। তো সেটা মেনলি ট্যুরিস্টটাকে অ্যাট্রাক্ট করার জন্য করা হয়েছে। আর ওখানে এই যদি আপনি যেতে চান তাহলে এই গাড়িগুলোকেই আপনাকে বুক করে যেতে হবে, 10 মিনিটের রাস্তা দেখিয়ে আবার আপনাকে এখানে ড্রপ করে দিয়ে যাবে। সেদিনকে আমরা যাইনি, কারণ অলরেডি সেদিনকে ওয়েদারটা খারাপ হতে শুরু করেছিল, আর আমরা রাস্তায় সেদিনকে বেশি সময় নষ্ট করতে চাইছিলাম না, কারণ লেপচা জগতের দিকে যদি ওয়েদার আরও খারাপ হয় তাহলে হয়তো সেই নাইটে আমরা লেপচা জগৎ উঠতেই পারতাম না। তবে এই দিনকে এই কুয়াশা আচ্ছন্ন ওয়েদারটা কিন্তু আমাদের জার্নিটাকে একটা নতুন মাত্রা দিয়েছিল। তাই যারা যারা এই কুয়াশার ভয় পাহাড়ে যেতে চান না, বা ভাবেন যে এই ভিউ দেখতে পারবো না, বা লোকাল সাইট সিইং আমাদের হ্যাম্পার হবে, তাদেরকে আমি একবার নিশ্চয়ই রেকমেন্ড করব এই ভরা বর্ষার মধ্যে একবার আপনারা লেপচা জগৎ নিশ্চয়ই ট্রাই করুন। এই সুন্দর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যখন আপনার গাড়িটা যাবে, আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি যে আমাদের দেশের মধ্যে হয়তো এত সুন্দর রোড ট্রিপ করার মতো স্পটস খুবই কম আছে। তো দেখতে দেখতেই আমরা লেপচা জগতের খুবই কাছাকাছি চলে এলাম, আর আমাদের পৌঁছানোর ঠিক আগের মুহূর্তেই আকাশটা কালো করে এলো, আর সেদিনকে নেমে এলো অসম্ভব বৃষ্টি চলেছিল সেদিনকে অনেক রাত্রের অবধি। তাই আমি আপনাদের ঢুকেই আমাদের রুম টুরটা দেখাতে পারিনি, তাই আমি রাত্রিরে ডিনার করতে আসার সময় আপনাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো আমাদের হোমস্টের এন্ট্রি পয়েন্টটা, এখান থেকে একটু গিয়েই আমাদের রুমটা ছিল, রুম নাম্বার 101। ওরা খুবই সুন্দর একটা ভিউ রুম আমাদের দিয়েছিল, যেটা আমাদের দুজনের জন্য অ্যাডিকুয়েটলি স্পেশিয়াস ছিল। তো সারাদিনের জার্নিতে আমরা খুবই টায়ার্ড ছিলাম, তাই আমরা ডিনারে আর সেদিন দেরি করিনি। 8টা নাগাদই আমরা ওদের বলেছিলাম আমাদের ডিনার করে দিতে। এই হোমস্টের ডাইনিং এরিয়াটা হলো ওদের গ্রাউন্ড ফ্লোরে, তো যার জন্য আপনাদেরকে আপনাদের রুম ছেড়ে ওনাদের ডাইনিং এরিয়াতে আসতে হবে ডিনারের সময়। আর সেদিনকে আমরা ডিনারে বলেছিলাম তাওয়া রুটি, তার সাথে ফিশ কারি। আর ওনাদের ব্যবহার এতটাই ভালো ছিল যে এত শর্ট নোটিসে ওদের কাছে মাছ আবদার করাতেও ওরা কিন্তু আমাদেরকে ফেরায়নি। ওরা কিন্তু সে রাত্রিরে আমাদের জন্য কাতলা মাছের কারি অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো যেটার জন্যে আমি এই হোমস্টেটাকে তো একদম মন খুলে 100 আউট অফ 100 দিতে পারি। তো ওনাদের ব্যবহার সত্যি মনে রাখার মতো, খুবই সুন্দর ব্যবহার এবং আতিথেয়তা। আর রুম ট্যুরটা তো আপনাদের তখন আসার সময় দেখাতে পারিনি, তাই দেখাচ্ছি আমি পরের দিনকে সকালবেলা আমাদের চেক আউটের সময়। ঘরটা একটু অপরিষ্কার, যেটা খুবই স্বাভাবিক, কারণ সেদিনকে এতটা টায়ার্ড ছিলাম আর ভিডিও করতে পারিনি। আর এখান থেকে দেখিয়ে দিই যে আমাদের রুম ভিউটা কতটা সুন্দর ছিল। এই লেপচা জগতে এসে বুঝতে পেরেছিলাম যে মেঘগুলো এতটা কাছে ছিল যে প্রায় মনে হচ্ছিল জানলার ভেতর দিয়ে ঘরেই ঢুকে যাবে। আজকের ভিডিওটা রাখছি এই অবধি। তো সামনের রবিবার আসছে আমাদের ডে 2 ট্যুর।